আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.নেট এবং আমি সাথে আছি রেইন। আশা করি সম্পূর্ণ সময়টা আপনারা আমাদের ঘটনা এনজয় করবেন। ইন্ডিভিজুয়াল এপিসোড আজকে 34 নম্বর এপিসোডে আমরা আছি। এপিসোডে আমাদের কাছে একটা ঘর রিলেটেড, একটা কালো জাদু রিলেটেড এন্ড খুবই নিকৃষ্ট কালো জাদু রিলেটেড একটি ঘটনা রয়েছে। আমি আপনাদের সাথে আজকে কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যেতে চাই। তবে ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি চান যে আপনার ঘটনা আগামী এপিসোডে আপনার ঘটনাগুলি আমরা প্রচার করি বা এয়ার করি, তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে আপনার ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে boy.net@gmail.com, যার স্পেলিং হচ্ছে BHOYDOTNET@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক হ্যান্ডেল হচ্ছে www.facebook.com/BHOYDOTNET। চলুন আমরা চলে যাব আজকে আমাদের ঘটনায়। আনুমানিক 2014 সাল, ময়মনসিংহের কাচিঝুড়িতে একটা বড় ফ্ল্যাট ভাড়া দিয়ে ভাইয়া থাকতে শুরু করলেন। তখন তিনি শহরের স্বনামধন্য একটা কলেজে এইচএসসিতে অধ্যয়নরত ছিলেন। আমি আর আমার আরেক ছোট ভাই সে সময় প্রিক্যারিতে পড়ি অন্য শহরে। আমার ছোট ভাই থাকার জন্য আম্মু আমাদের বাড়ি ছেড়ে ভাইয়ার সাথে থাকতে পারতেন না, অর্থাৎ ভাইয়া একাই থাকতেন। এভাবেই কাটছিল দিন, মাস এবং বছর। ভাইয়ার এইচএসসি পরীক্ষার সময় ঘনিয়ে এলো, হাতে অল্প কিছু মাস বাকি। হঠাৎ একদিন সকালে উঠে ভাইয়া খেয়াল করলেন তার মুখে গুটি গুটি তেনাতা আর কিছু, পুরো মুখ ছেয়ে গেছে। প্রথম অবস্থায় ভাইয়া ভেবেছিলেন কোনো খাবার থেকে অ্যালার্জি হয়েছে, তাই প্রাথমিকভাবে উনি কিছু ওষুধ খেয়ে নেয়। ভেবেছিলেন নিয়ন্ত্রণে চলে আসবে, তবে না, অসুখটা কমেনি, বরং ভয়ঙ্কর ভাবে বাড়তে শুরু করে। এরপর ভাইয়া ভালুকা অর্থাৎ আমাদের বাড়ি এসে পড়েন। আসার পর বাসা থেকে ঠিক করা হলো পরদিন ভালো কোনো ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে ভাইয়াকে। পরদিন সকালে আম্মু ভাইয়া রুমে গেলে দেখেন ভাইয়ার রুমে সাদা চাদর ভাইয়ার রক্তে লাল হয়ে আছে, মুখে রক্তে রাঙা, আর ভাইয়া কাতরাচ্ছেন যন্ত্রণায়। আম্মু ছেলের অবস্থা দেখে তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এদিকে আব্বু কিছুক্ষণ পর এসে দেখেন ভাইয়া আর আম্মুর এই অবস্থা। তিনি দাদু এবং অন্যদের ডাকলেন, পানি আনালেন। এরপর দুজন এসে আম্মুর জ্ঞান ফেরালো পানি ঢেলে, আর আব্বু তৎক্ষণাৎ ভাইয়াকে ময়মনসিংহের বড় প্রাইভেট হসপিটালে নিয়ে গেলেন। ডাক্তার ভাইয়াকে দেখে সঙ্গে সঙ্গে অনেকগুলো পরীক্ষা দিলেন, সেগুলো করানো হলো। পরদিন রিপোর্ট এলে আর ওদিকে ভাইয়ার অবস্থা আরো খারাপ হচ্ছে। বলে রাখা ভালো, ভাইয়ার মুখ দেখে মনে হচ্ছিল যেন পচন ধরে গলে যাচ্ছে। ওদিকে পরদিন রিপোর্ট আসার পর ডাক্তারদের বোর্ড হলো ভাইয়ার ব্যাপারে। দেখা গেল সবই নর্মাল। তারা বলছেন অ্যালার্জি ফুটে গিয়ে এমন অবস্থা। কিছু ওষুধপত্র লিখে দেন ওনারা। এরপর ভাইয়াকে বাড়ি নিয়ে আসা হয়। ডাক্তারদের দেওয়া ওষুধপত্রে কোনো কাজ হয়নি, বরং অসুস্থতা আরো খারাপ পর্যায়ে পৌঁছে গেছে ক্রমশই। আমার নানু বাড়ি অনেক ধার্মিক ছিল সবাই। আমার নানু আম্মুকে বললেন, কোনো কবিরাজের সাথে কথা বললে মনে হয় ভালো হয়। আম্মু ভাবলেন যেহেতু ডাক্তার সমাধান করতে পারছে না, তো কবিরাজের সাথে কথা বলতে দোষ কিসের। কথা মতো একজন বড় কবিরাজ আনা হলো বাড়িতে। তিনি ভাইয়াকে দেখলেন, দেখার পর চুপচাপ বাড়ির চারপাশে হাঁটলেন। তারপর তিনি আমাদের বাড়ির উঠোনে আমাদের বেশ পুরনো বড় নারিকেল গাছের কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর তিনি দুই বৃদ্ধাঙ্গুলি পরস্পর রেখে আম্মুর কাছে কিছু একটা চাইলে আম্মু সেটা দেন। কিছুক্ষণ পর দেখলাম তিনি খিঁচুনি রোগীর মতো করে হঠাৎ সেই নারিকেল গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে যান। আব্বু যে ওনাকে ধরে পানি ফিটিয়ে জ্ঞান ফেরান। এরপর তিনি আব্বু আম্মুর সাথে কিছু কথা বলেন যা আমি জানি না। কথা শেষে তিনি বাড়ি থেকে চলে যান এবং আশেপাশে কিছু একটা খোঁজার চেষ্টা করে এবং একটা দুর্গন্ধযুক্ত বন্ধ কৌটা নিয়ে ফেরেন এবং সেদিনের মতো বিদায় নেন। তবে তিনি বলে গেলেন যেন পরদিন ভাইয়াকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরদিন আম্মু আর ভাইয়া গেলেন তার বাড়িতে।
তিনি আম্মুকে বললেন তিনি জানতে পেরেছেন কেন এমন হচ্ছে। তিনি জানান আমাদের কাছের একজন মানুষ, একজন আত্মীয়, একটা ব্যাগের ওপর ভাইয়ার চুল এবং কাপড়ের অংশ দিয়ে কুফরি করে বেঁধে সেটাকে কোটাবন্দি করে মাটির নিচে কবরে পুঁতে রেখেছিল, যার অর্থ সেই ব্যাংকটার শরীর যেভাবে পচন ধরবে ভাইয়ার শরীরটাও ঠিক একই রকম ভাবে পচন ধরবে এবং এভাবেই ধীরে ধীরে ভাইয়া মৃত্যুর করে ঢলে পড়বেন। আম্মু এসব শুনে কাঁদতে শুরু করেন। তিনি জানতে চাইলেন কে এসবের পেছনে। কবিরাজ তার নাম ঠিকানা বলে দেয়। আম্মু চিনতে পারলেন সে আত্মীয়কে। এরপর কবিরাজ আম্মুকে জিজ্ঞেস করলেন তিনি এখন সেই কাজের শাস্তি ওই লোককে দিতে চান কিনা। আম্মু নিষেধ করলেন। আমার সন্তান আছে, জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আর কিচ্ছু চাই না। যারা এই কাজে লিপ্ত আল্লাহ তাদের ছেড়ে দিবেন না নিশ্চয়ই। এই কথা বলে আম্মু ভাইয়াকে বাড়ি নিয়ে আসা হলো। ভাইয়া ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। এটা ছিল ঘটনার প্রথম অংশ। এবার দ্বিতীয় অংশ। আনুমানিক 2019-এর সময় ভাইয়ের বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে। ভাইয়ার পছন্দও হয় এবং ডেট ফিক্স হয়। তবে ঠিক তার পরদিনে কোন এক অদৃশ্য কারণে বিয়ে ভেঙে যায়। এভাবে একে একে 3 বার এমন সম্পর্ক গড়ার আগেই ভেঙে গেল। ভাইয়ের মন খারাপ হয়ে যেতে শুরু করলো। তিনি নিজেকে রুমে বন্দি করে রাখলেন। আম কাঁঠালের সিজন তখন। আমাদের বাড়িতে একটা ফজলি আমের গাছ আছে যেতে প্রচুর আম হয়, তবে আমগুলো কাঁচা অবস্থায় খাওয়া যেত না যেন কেন। ভাইয়া রুমের উপরে সেই গাছের বড় এবং মোটা একটা ডাল ছিল। হঠাৎ এক রাতের ঝড়ে সেটা ভেঙে টিনের চালের উপরে পড়ে যায়। আম্মু সকালে আমাকে বলেন যেন আমি সেখানে দাঁড়াই আর আম নিতে চায় যারাও তাদেরকে যেন আম দিই, তবে কেউ যেন ডালগুলো না নেয়। আমি দাঁড়িয়ে রইলাম। আশেপাশের বাচ্চা মহিলারা এসে আম কুড়াচ্ছে। সে সময় ভাবি আমাকে ডাক দিয়ে কিছু দেখালেন আর বললেন, দেখো একটা তাবিজ বড়শি সুতা আটকানো, আর 10 বার ঘুরিয়ে পেছানো মনে হচ্ছে সুতাটা। আমি দেখে বেশ অবাক হলাম। হাতে বটি নিয়ে বিসমিল্লাহ বলে কেটে আম্মুকে দিলাম। এরপর জানি না আম্মু কি করেছিল, তবে এর 15 থেকে 1 মাসের মধ্যেই হঠাৎ আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে যায় এবং রাতের মধ্যেই বিয়ে হয়ে যায়। কোন আবদার আয়োজন কিচ্ছু ছিল না সেই বিয়েতে। ধারণা করা হয় সেই তাবিজ ভাইয়ার বিয়ে বন্ধ করার জন্য ছিল। বর্তমান সময়ে ভাইয়া এবং ভাবির সংসারে ছোট্ট একটা রাজপুত্র নিয়ে তারা বেশ সুখে আছে, আর তেমন কোনো সমস্যা হয়নি এতদিনে। সম্পূর্ণ ঘটনাটি সত্যি। তখন আমি ছোট ছিলাম। সময়ের সাথে যা দেখেছি তা শুনেছি, আর যা শুনেছি তা নিয়ে একটু করে লিখেছি এবং আপনাদের সামনে শেয়ার করলাম। ধন্যবাদ সকলকে। আমার নামটা প্রকাশ করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শ্রোতা বন্ধু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। বাট আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। মাই হাম্বল রিকোয়েস্ট ইজ দ্যাট আপনারা লেখার সময় প্লিজ একটু বানানগুলি আর জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নগুলি একটু ইউজ করবেন প্লিজ। কারণ এই জিনিসগুলি না থাকলে ইটস ভেরি ডিফিকাল্ট টু ন্যারেট এ স্টোরি। আপনি যখন কোনো কিছু পড়তে যাবেন তখন এটা আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে। যে ঘটনাটা আমি পড়লাম এখানে দাড়ি কমা এবং বানানের অনেক অনেক ভুল ছিল। যাই হোক, আমরা আসলে আপনাদের পাঠানো ঘটনা সেভাবেই পড়ার চেষ্টা করি এবং উই ডোন্ট এডিট এনিথিং। আপনারা যেভাবে পাঠান আমরা সেভাবে এটা আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি। তবে আশা করবো আগামী সময় আপনারা এই জিনিসগুলি খেয়াল রাখবেন। আজকে আমাদের 34 নম্বর এপিসোডটি এখানেই শেষ করতে হচ্ছে। বাট যাবার আগে বলে দিয়ে যাই, যদি আপনারা আমাদেরকে ইভেন্ট করতে চান দেন আওয়ার ইমেল অ্যাড্রেস ইজ bhoy.net@gmail.com। যা স্পেলিং হচ্ছে BHOYTOTNET@gmail.com। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/BHOYTOTNET। কথা হবে আগামীকালকে আমাদের 35তম এপিসোড নিয়ে। আপনাদের সামনে আবারও আমি আরজুরাইন হাজির হব। Till then, please stay safe and stay with bhoy.net. Assalamu alaikum.